অর্জুন এখন ব্যাপারটা বুঝতে পেরেছে, তাই আর ধাক্কাটা সামলাতে পারছে না। আমার মনে হয় দিদি ঠিকই বলছে। অর্জুন তুবড়িকে এরকমই একটা কিছু বলছিল, কি যেন একটা বলছিল। তোমার তোমার হ্যাঁ, মনে পড়েছে। অর্জুন তুবড়িকে বলছিল আমার তোমার থেকে একটাই জিনিস চাই, তুমি আমার মাকে শুধু সম্মান করবে, আর তুমি যদি আমার মাকে সম্মান করতে না পারো তাহলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না, তুমি এই বাড়িতেও থাকবে না। আমি তো শুধু এইটুকু সমস্যার কথাই জানি, আর তো কোনো সমস্যা ওদের মধ্যে ছিল না। সুধা, প্লিজ তুমি একটু চুপ করবে? এমনভাবে বলছিস সুধা যেন এটা কোনো সমস্যাই নয়। না না দিদি, আমি সেভাবে কিছু বলতে চাইনি, আমি শুধু এইটুকু সমস্যার কথা জানি তাই বললাম, আর তো কোনো সমস্যার কথা আমি জানি না। আর কোনো সমস্যা নেই। আমি একটা কথা কিছুতে ভেবে পাচ্ছি না, এই সমস্যাটাই বা থাকবে কেন? অঞ্জলিকে শুধু শুধু অপমান করে চলেছে। আচ্ছা, ওকে ওকে বুঝতে পারছে না যে এইটাই ওদের মূল সমস্যা, ওদের সম্পর্কটা খারাপ হওয়ার ক্ষেত্রে? না, আমি একটা কথা বুঝতে পারছি না, অঞ্জলির উপর এত রাগ, এত শত্রুতা কিসের ওর? না, রাগ করার কারণ নেই সেটা আমি বলবো না, কিন্তু সেসব তো এখন অতীত। এটা তো ওর বোঝা উচিত যে এখন সব ঠিক হয়ে গেছে। কবে বড় বৌদির সঙ্গে কি ঝামেলা হয়েছিল সেটা যদি এখনো মনে রাখে তাহলে তো বলবো যে নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, তাই না? ওর এখন উচিত শাশুড়ি মাকে মেনে নেওয়া, সেটা তো করছে না। বারবার অর্জুনের সামনে বড় বৌদিকে অপমান করছে, আর সেটাই অর্জুন নিতে পারছে না। তুই চুপ করতে বাপু, তুই এসব কথা বলার সময় পাবি। আগে সরোজকে ফোন কর, দেখ না বউকে পেলো কিনা। না মা, তুবড়িকে কোথাও পেলাম না। মা, শহরে যে নাইট ক্লাব গুলো আছে সেখানেই তুবড়ি গেছে ভাইয়াকে খুঁজতে। আমার মনে হয় আমাদের আর দেরি করা উচিত না, আমাদের যাওয়া উচিত। ঠিক বলেছিস সঞ্জনা, আমাদের বেরোনো উচিত, কিন্তু এত রাতে কে কে যাবে বলতো? ঠিক আছে, না হয় আমি যাচ্ছি, কিন্তু গাড়ির চাবিটা পাওয়া গেলে ভালো হতো। ছোট বৌদি, গাড়ির চাবিটা কি পাওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, গাড়ির চাবিটা আমি এক্ষুনি নিয়ে আসছি। না, যে করেই হোক, যে করেই হোক আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে হবেই। ওই মেয়ে আমার ছেলেটা সর্বনাশ করবে, আর আমি মা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো। সেটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আপনি একটু শান্ত হয়ে বসুন, একটু শান্ত হয়ে বসুন। তুমি কি বলছো সরোজ? আমার ছেলেটাকে পাওয়া যাচ্ছে না, আর আমি মা হয়ে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? এটা তো হতে পারে না, কখনোই না। আমার ছেলেটা কোনোদিনও নাইট ক্লাব বা পাব এসবে কোথাও যায়নি। এই যে গাড়ির চাবিটা, বলছিলাম কি আপনি সব নাইট ক্লাব গুলো চেনেন তো? সে না হয় না, মানে বলতে চাইছিলাম যে চেনে তাকে নিয়ে গেলে ভালো হতো না, তাহলে একটু সময়টা বাঁচতো। হ্যাঁ, ছোট বৌমা তো ঠিক কথা বলেছে। ও বড় বৌমা, বড় বৌমা, আমি বলি কি, তোমার তো অনেক জানাশোনা, তাদের কাউকে বলো না যে সরোজকে যদি একটু হেল্প করে। হ্যাঁ ঠিকই তো, আমি দেখছি। একবার নিশা আমাকে গল্প করেছিল, ও মাঝে মধ্যে ওর বন্ধুদের সঙ্গে নাইট ক্লাব পাব এগুলোতে যায়। বলছিলাম কি নিশাকে একবার ডাকলে হতো না, ও তো সব চেনে। বলছিস সুধা, এত রাত্রিবেলা নিশা ঘুমোচ্ছে, এখন ওকে ডিস্টার্ব করার কোনো মানে নেই। আমি দেখছি, বললাম তোমাকে দেখছি। আমি দেখি আমি আগে সিধুদাকে পাই নাকি। হ্যালো হ্যালো, সিধুদা। ও সিধুদা, বলছি কি, যে করেই হোক আপনাকে একবার আমাদের বাড়ির গেটের সামনে আসতে হবে। মানে সরোজ বেরোচ্ছে, ওকে নিয়ে আপনাকে একটু বেরোতে হবে, মানে কয়েকটা জায়গায় যাবে আর কেউ। শোনো, আর কিচ্ছু করবে না, শুধু ওর সাথে সাথে ঘুরবে। বি কেয়ারফুল। এই ছেলে বিয়ের দুদিনের মধ্যে এরকম নেশা করছে, তুমি সারা জীবন সংসার করবে কি করে? তুমি বাড়ি চলে যাও, বাবাকে গিয়ে বলো এ আদমি ঠিক নেই। হ্যাঁ, আমার বাবা নেই জানেন তো, আমরা দুজন দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। উনি আসলে একটা শিশুর মতো, কোনটা ঠিক কোনটা ভুল উনি বিচার করতে পারেন না, তার জন্য নিজেও অনেক কষ্ট পান। চোখের সামনে যেটা দেখেন সেটাই বিশ্বাস করে নেন।
আপনি ওনাকে ভুল বুঝবেন না। মাফ করে দিন আমি যদি কিছু দুঃখ দিয়ে থাকি, কিন্তু তুমি কি করবে বিটিয়া? এখন থেকে বিশ্বাস করলে, বুদ্ধি না লাগালে ভুল তো করেই যাবে। আপনি আমার বাবার মতো। তুমি এই লড়াইটা লড়বার জন্য আমার কাছে কি উপহার চাও বলো, তুমি যা চাইবে আমি তাই দেব। আমাকে ওই আশীর্বাদই করুন ছোট দাদু, যাতে উনি সব সত্যিটা দেখতে পারেন, জানতে পারেন। তারপর উনি যদি আমার মুখ দেখতেও না চান, আমার কোনো আক্ষেপ থাকবে না। এই দেখো, দেখেছো বৃষ্টিতে ভিজে সর্দি কাশি হয়েছে। সত্যি ভাইটা আমার হাতে পায়েই বড় হয়েছে, মাথায় বুদ্ধি একটুও হয়নি, কিচ্ছু সহ্য করতে পারে না। শোনো না, তুবড়ি ওর জামা কাপড়টা তো বদলে দিতে হবে। হ্যাঁ দিদি, আমি বদলে দিচ্ছি। আচ্ছা এই তুমিও তো ভিজে গেছো, তুমি চেঞ্জ করে নাও, না হলে তোমার শরীর খারাপ করবে। ও দিদি কিছু না, আমার এসবে অভ্যেস আছে, আমি এত সহজে কাবু হয়ে পড়ি না। তুবড়ি আমি বলছি শোনো। দিদি দিদি শোনো, অনেক দেরি হয়ে যাচ্ছে, ওনার কিন্তু আরো ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ আমি বদলে দিচ্ছি এক্ষুনি। কি ভাইয়ার গা তো একদম জ্বরে পুড়ে যাচ্ছে। সে কি? জ্বর তো আসবেই, শরীরের উপর এত অত্যাচার করলে জ্বর আসবে না? এই নাকি ফুলসজ্জার রাত। দেখ যদি ডাক্তার ডাকতে হয় তো দেখ। ছোট দাদু আমি দেখছি, অনেক রাত হয়ে গেছে, তুমি বরং যাও। সত্যি এই অবস্থায় গিয়ে তুমি যদি না ছেলেটাকে নিয়ে আসতে, তাহলে যে কোথায় পড়ে থাকতো কে জানে। কি আর হতো, উনি আরো বেশি করে নেশা করতেন, আর কি করতেন। আমি এটাই ভেবে অবাক হচ্ছি যে এত ভালো একটা মানুষের সাথে এরকম চক্রান্ত হচ্ছে। কিছু বললে? না না দিদি ভাই, কিছু না। সরো, আমি জামা কাপড়গুলো বদলে দিচ্ছি। হ্যাঁ গা বেশ গরম আছে এখনো। তুবড়ি। হ্যাঁ দিদি ভাই বলো। বলছি ঘরে জ্বরের ওষুধ আছে? এটা তো আমি ঠিক জানি না। আচ্ছা ঠিক আছে, আমার ঘরে আছে, আমি নিয়ে আসছি, তুমি এখানে বসো। কি জ্বর তো বেড়েই যাচ্ছে, জলপট্টি দিতে হবে।
যদি সেটা পারতেন অনেক আগেই আমায় বাড়ি থেকে বার করে দিতেন। তুবড়ি, আন্টি একজন গুরুজন মানুষ আর তুমি তাকে অপমান করছো, এটা কিন্তু ঠিক নয়। নিশা, আমাদের পরিবারের মধ্যে কথা হচ্ছে এটা। তুমি অতিথি, অতিথির মতো থাকো। অতিথি? তো কেউ ভুল করলে অতিথি কিছু বলতে পারবে না? কোনটা ঠিক কোনটা ভুল সেটা নিশ্চয় আমি তোমার থেকে শিখবো না নিশা। যা বোঝার আমি বুঝে গেছি। কি বুঝেছো তুমি? আস্তে কথা বলো। অর্জুনের শরীরটা ভালো নেই, মাথা ধরেছে। আর কি বুঝেছি? বুঝেছি যে অতিথি ফুলশয্যার রাতে পরপুরুষকে তার স্ত্রীর থেকে আলাদা করে নিয়ে যায়, সে আর যাই হোক ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। তুবড়ি, বললাম না আস্তে কথা বলো। আমি যা বলেছি ঠিক বলেছি। মা, অর্জুনের জ্বর এসেছে। ও যদি এখন অর্জুনকে উত্ত্যক্ত করে, অর্জুনের শরীর কিন্তু আরো খারাপ হবে। আপনি এতদিন যা করেছেন নিজের ছেলের ভালোর জন্যই তো করেছেন। তাহলে নিশার মুখটা প্লিজ বন্ধ করতে বলুন, আর ও যেন এক্ষুনি এই ঘর থেকে বেরিয়ে যায়। বাবা, কি হয়েছে বাবা? এটা আমি তোমার মা, আমি তোমার কাছে এসে বসে আছি, এবার আর কিচ্ছু হবে না। দেখেছো তুমি আমার ছেলেটা কত খুশি হয়েছে? আমাকে পেলেও তো খুশি হবে। তুমি একটা কাজ করো তুবড়ি, এখান থেকে যাও এখন। আমি ওর কাছে থাকলে অর্জুন ভালো হয়ে যাবে। জ্বর হলে অর্জুন চিরকাল আমার কাছে থাকে। যাও তুমি। বেশ, তাই যদি হয় আমি তাহলে চলে যাচ্ছি। আমার কোনো আপত্তি নেই তাতে। উনি যদি এতেই সুস্থ হন আমি এতেই রাজি। তুমি কোথাও যেও না তুবড়ি। আই লাভ ইউ তুবড়ি। আমি তোমার কাছে থাকতে চাই। হ্যাঁ আন্টি, আই এম রিয়েলি ভেরি সরি, বাট আমি না এসে থাকতে পারলাম না আন্টি। কালকে সারা রাত ঘুমোইনি, কষ্ট পাচ্ছিলাম। বেটি, আমি কালকে রাতে একবার এসেছিলাম, তারপর ভাবলাম না থাক। আসলে আমার না খুব হেজিটেশন হচ্ছিল। আমি ভাবলাম যে সকাল হলেই তোমার কাছে আসবো। কাল সারা রাত ঘড়ি দেখেই কেটে গেল আমার। আমি ভাবলাম কখন সকাল হবে আমি তোমার কাছে আসবো, তারপর এসে আমি নিজের কষ্টটা শেয়ার করতে পারবো। হেজিটেশনটা কিসের তোমার? এই বাড়িতে থাকতে আন্টি। না মানে এই বাড়িতে থাকার আমার আর কোনো কারণ নেই। আর ছোট দাদু তো কালকেই আমাকে বলল আমি অকারণেই এই বাড়িতে পড়ে আছি। আর বাড়ির কেউ কেউ তো এমন আভাব করে বোঝানোর চেষ্টা করে যে কেন আমি এই বাড়িতে আছি, কি কারণে এই বাড়িতে আছি। আর এর পরেও যদি আমাকে কেউ কিছু বলে। দেখো নিশা, এই বাড়ির বাকিরা যা বলছে বলুক, কিন্তু তোমার এখানে থাকার কারণটা কি সেটা তুমি বোঝো তো? তুমি সেটা জানলেই হলো। নিশা, আমি যখন তোমাকে এই বাড়িতে এনেছি আমি তোমাকে কোনোভাবে অসম্মানিত হতে দেব না, কিন্তু তোমার মাথায় যেন থাকে যে কি কারণে আমি তোমাকে এই বাড়িতে এনেছি। তোমাকে যেটা বলার যে আমি এর মধ্যে ভেবে রেখেছি যে আমার অফিসের একটা চাকরির পোস্টে আমি তোমাকে অ্যাপয়েন্ট করব। সঙ্গে তুমি আমার পার্সোনাল সেক্রেটারি কাজগুলো সামলাবে। তাহলে আর এ বাড়িতে থাকা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। একটা কাজ করো তো, আমাকে ফাইলটা দাও।
এই যে তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটার। একটা কথা খুব ভালো করে মনে রেখো নিশা, যে আমার ছেলের মুখের দিকে তাকিয়ে ওর কথা ভেবে আমি তোমাকে এই বাড়ির অন্দরে ঠাঁই দিচ্ছি। তার জন্য কিন্তু কোনো সুযোগ নেবার চেষ্টা করো না। আন্টি আমি তোমার সম্মান রাখবো, বিলিভ মি। শুধু সম্মান নয়, ইচ্ছে বোঝো, ইচ্ছে। আমার ইচ্ছেটাকেও তোমাকে রাখতে হবে নিশা। দিদি ভাই আর কেউ কি বাকি আছে? আর ওই মা নিশা ওনারা এখানে খাবেন না আমি ঘরে গিয়ে দিয়ে আসবো? না না না, ঘরে ঘরে গিয়ে খাবার দেওয়ার তো কোনো দরকার নেই। এই যে শোনো, আমি আর অন্তত 2টো কচুরি নেবই। এই কি ওদিকে হাত বাড়াচ্ছ না? আমি লোভ সামলাতে পারছি না। এত ভালো ভাজা হয়েছে কেন? আচ্ছা, দিন দিন কি তুই ছেলে মানুষ হয়ে যাচ্ছিস না কি? আমাকে একটা চান্স নিতেই হবে। বাস আমার এবার শেষ। আপনার ওটুকুতেই পেট ভরে গেল? বেশি খাবি তো কম খা, কথায় আছে, ভুলে যেও না। কি খাচ্ছ অর্জুন? আনহেলদি খাবার কে দিয়েছে? এই সমস্ত অয়েলি খাবার অর্জুনকে কে দিয়েছে? কি হলো সুধা? তুই জানিস না যে অর্জুন এই সমস্ত খাবার খায় না? কেন বানালি অর্জুন এই সমস্ত খাবার? না মানে মা, আপনি কাকিমাকে কিছু বলবেন না, আমি নিজে থেকেই বানিয়েছি এসব। তোরা আমি আমি বিশ্বাস করে নিজেও জানি না কি হবে, কিন্তু একটা না একটা ব্যবস্থা আমি করবো তোরা। কিন্তু আর যাই হোক, এই কথাটা কিন্তু বাড়িতে বাবাকে মাকে বলা যাবে না। বলবো না, আমি এই বাড়িতে বউ হয়ে এলাম, তারপরে এই ঘটনা ঘটল। না তোরা তুমি কেন নিজেকে দায়ী করছো বলতো? দেখো দেখো, আসল কথা হলো এই বিয়ে করতে গিয়ে আমার বাজারে তো কিছু টাকা ধার হয়ে গেছে। এখন সেটা কি করে শোধ করবো আমি তো বুঝতেই পারছি না, কিন্তু কিন্তু আমি একটা ব্যবস্থা করবো, আমি সব ঠিক করে দেবো। আর বুঝতে পারছো তো মা বাবার কথা, ওদের ওপর দিয়ে কি যাচ্ছে। অলরেডি আমার ভাইয়ের জন্য মায়ের মানসিক অবস্থা তো ঠিক নয়, তার উপর যদি আমার এই চাকরি যাওয়ার ঘটনাটা মায়ের কানে পৌঁছয়, মা এটা নিতে পারবে না, বাবাও এটা নিতে পারবে না। তোরা তুমি চিন্তা করো না, আমি বাড়িতে কাউকে কিচ্ছু বলবো না। তাছাড়া আপনার ব্যাপারে কিছু না জেনে, দেখলেন তো সকালে কত বড় একটা ভুল করলাম আমি, তাই সবটা জানতে চাইছি। কোনো প্রয়োজন নেই তুবরি, এতকাল তো আমি নিজেরটা নিজে সামলে নিয়েছি, আগেও সেটাই করব। তা হয়তো করবেন, কিন্তু আজকে আপনার খুঁজে পেতে একটু কষ্ট হতে পারে। আসলে আমি ঘরটা গুছিয়েছি তো, সেই জন্যই আমি আপনাকে বলছি, আপনি কি খুঁজছেন আমাকে বলুন, আমি খুঁজে দিচ্ছি সেটা। আমার ওয়ালেটটা তো আমি সোফার উপরেই রেখেছিলাম, কোথায় গেল? এটা কিন্তু খুব দরকারি জিনিস, তাই যেখানে সেখানে ফেলে রাখবেন না।
আর জায়গার জিনিস জায়গায় গুছিয়ে রাখলে সেটা পরে পেতেও সুবিধা হয়। ধরুন। গুছিয়ে রাখার কথা তুমি বলছো তুবরি? মানে কিছু না। আর শোনো না, আমি না এরকম ভাবে অভ্যস্ত, আমার কোনো জিনিসপত্র তোমাকে গুছিয়ে রাখতে হবে না, কেমন? আপনার সেই অভ্যেসটা বদলানোর কথাই আমি বলছি আপনাকে। আমার অভ্যেসটা একান্তই আমার, সেটা বদলানোর চেষ্টা তো তুমি করো না। তুমি নিজে তোমার মতো থাকো, আর আমাকে প্লিজ আমার মতো থাকতে দাও। আর একটা কথা তো মাথায় ভালো মতো ঢুকিয়ে রাখো, তুমি ভেবো না যে আদর্শ স্ত্রীর মতো এসব করে তুমি আমার স্ত্রীর মর্যাদা পেয়ে যাবে। বেশ, তবে যেটা আপনার অভ্যেসের বাইরে সেটাই করি। অর্জুন, আমি বলছিলাম কি তুবরি, অর্জুন তো এখন বেরোচ্ছে, তো তোমরা দুই বোনে যাও না, ঘরে গিয়ে গল্প করো। যাও, দিদিকে নিয়ে যাও। হ্যাঁ দিদি, আমি তো অফিসে যাচ্ছি, তোমরা যাও, আমি আসি, কেমন? মা এসো। তুবরি যাও, ওকে নিয়ে ঘরে যাও। না না, আমি এখানেই ঠিক আছি। এটা কি করে হয়? তুই তো প্রথমবার আমার বাড়িতে এলে, তোমাকে কিছু না খাইয়ে আমি ছাড়তে পারি? তোমরা দুজনে যাও, আমি কাউকে দিয়ে খাবার দাবার পাঠিয়ে দিচ্ছি ঘরে। না না, ওসব কিচ্ছু লাগবে না। এই থাক থাক থাক, সুখী হ মা, খুব সুখী হ। তুবরি যেমন ওর স্বামীকে নিয়ে ভীষণ সুখে আছে, ঠিক তেমন সুখে থাকো। উনি মনে হয় দিদির সামনে নিজেকে ভালো প্রমাণ করতে চান, তাই ভালো আচরণ করছেন। কি হলো তুবরি? ঠিক আছে, দেখ কি করতে পারিস। আচ্ছা শোন, আমি না এখন আসি। হ্যাঁ, সুব্রত জানেন আমি এখানে এসেছি, আমি আসছি। হ্যাঁ বোন। দিদি, মা জানে? না, মাকে এখন অব্দি কিছু জানায়নি। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। সাবধানে যাস দিদি। কি তুমি কিছু না খেয়ে বেরিয়ে যাচ্ছ? আমি তো আসলে তুবড়িকে দেখতে এসেছিলাম। আসলে কি বলতো, আমাদের তো একে অপরকে ভাবে এতদিন ধরে না দেখে থাকার অভ্যেস নেই না। ওকে দেখে নিলাম, ও ভালো আছে, এখন আসি। আচ্ছা, আমিও তো তোমার বোনের মতো, বলো, এই যে আমি এগুলো নিয়ে আসলাম, তুমি খাবে না? আজ না বোন, আজ তো অনেকটা দেরি হয়ে গেছে, আমার একটু তাড়া আছে, অন্যদিন। হ্যাঁ, তুবড়ি, এগুলো আমি রেখে দিলাম। হ্যাঁ, তুমি খেয়ে নিও। দিদি, তুমি তো তখন আমার সাথে কথা বললে না, তো আমার একটু খারাপ লাগলো। আরে কোথায়, আমি তোমার সাথে কথা বললাম তো। কোথায় কথা বললে তুমি আমার সাথে? আমি তো তোমাকে বললাম যে আমি তোমার বোনের মতো, কিন্তু তুমি তো আমার পরিচয় জানতে চাইলে না। ও তাই বুঝি? তুমি আমার নাম জিজ্ঞেস করোনি, আর আমিও কিছু বলিনি। আচ্ছা যাই হোক, আমার নাম নিশা। হ্যাঁ, সত্যি দেখো তো, তোমার নামটাই আমার জানা হয়নি। তা তোমার নাম কি বলো না? দেখেছো, আমি না ঠিক ধরেছি, তুমি একটু অন্যমনস্ক হয়ে আছো। দিদি, তোমার কি কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা নেই তো। তাহলে আমি তো তোমাকে আমার নামটা বললাম, তারপরেও কেন জিজ্ঞেস করলে আমার নামটা? দিদি, আমি তো তোমাকে বললাম, বলো, আমি তোমার বোনের মতো। তুমি তোমার সমস্যাগুলো তুবড়িকে বলতে পারো, কিন্তু আমাকে বলতে পারো না। না মানে, সংকোচ করো না দিদি। অর্জুন আর তুবড়ি দুজনেই আমার বন্ধু। আসলে আমি না তোমাদের দুজনের কথা শুনে নিয়েছিলাম। আমার কাছে একটা চাকরির সন্ধানও আছে, তাই আমি তোমাকে আটকালাম। চাকরি? হ্যাঁ, এক মিনিট, তুমি এখানে দাঁড়াও। এনো, এখানে যোগাযোগ করবে। হ্যাঁ, তুমি যে আমার কত বড় উপকার করলে, কিন্তু
আমার স্বামী যদি জানতে পারেন যে সবকিছু আমি করেছি, তারপরে যদি উনি রাজি না হন? আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করছি ব্যাপারটা না জানানোর, কিন্তু তুমিও একটা কাজ করো, তুমি না তুবড়ি আর অর্জুনকে কিছু জানিও না যে আমি এটার ব্যবস্থা করেছি। আমি তোমাকেই খুঁজছিলাম। হঠাৎ কেন, কি হয়েছে? ও ঠাম্মা, একটু মন্দিরে যাবে গো? মন্দিরে কেন হঠাৎ করে? আমার না মনটা খুব ছটফট করছে, আর আগে আমার মন যখন ছটফট করতো আমি তখন মন্দিরে যেতাম। মন্দিরে গেলে মনটা ভালো হয়ে যাবে ঠাম্মা। সরি ঠাম্মা, তোমাকে সত্যিটা বলতে পারলাম না, পেরিয়ে বলবো। কি গো ঠাম্মা, কি ভাবছো তুমি? তাড়াতাড়ি চলো না, বেরিয়ে পড়ি, মন্দির নয়তো কিন্তু বন্ধ হয়ে যাবে। দাঁড়ান না, বলছি এত অস্থির হলে চলে বলতো? আগে দেখতে হবে ড্রাইভার আছে কিনা, না হলে দীপুকে বলতে হবে গাড়ি করে নিয়ে যাওয়ার জন্য। না না, গাড়ির কি দরকার? এখান থেকে এখানে গাড়ির তো কোনো দরকারই নেই, আমরা বরং হেঁটে হেঁটে চলে যাই। আর তেমন দরকার হলে আমরা রিক্সা করে নেবো, দুজনে গল্প করতে করতে চলে যাব। এখান থেকে তো এখানে ঠাম্মা। না, তুই যখন বলছিস না হয় যাচ্ছি, তবে কি জানিস তো, ওই রিক্সায় আমি যেতে পারবো না, হেঁটেই যাবো, বুঝলি? তার আগে শাড়িটা পাল্টে নি, তুইও যা, তৈরি হয়ে নি, কেমন? ঠিক আছে, চল। ও ঠাম্মা, 1 মিনিট। মা, আমি ঠাম্মাকে নিয়ে মন্দিরে যাচ্ছি। সেটা আমাকে ইনফর্ম করছো না পারমিশন নিচ্ছ? আমি তো ঠাম্মাকে নিয়েই যাচ্ছি মা, অনুমতি দিন। আসলে আপনাকে জানিয়ে যাচ্ছি, আর তার সাক্ষী রাখলাম ঠাকুমাকে, কারণ পরে অর্জুনকে আপনি কি না কি বলে ভুল বুঝিয়ে দেবেন। ঠাম্মা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি রেডি হয়ে নামছি। হ্যাঁ, আচ্ছা।